নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয়টি হবে 2025 সালটি মীন রাশি বা লগ্নের মানুষের জন্য ঠিক কেমন যেতে চলেছে সেই নিয়ে একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব। 2025 সালে কিন্তু আমরা সব রাশির মানুষের মধ্যেই বদল দেখতে পাবো, কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করব মীন রাশি বা লগ্নের মানুষদের নিয়ে। মীন রাশি সম্পর্কে আলোচনার পূর্বে আমরা কিছু বিষয় একটু সংক্ষেপে আলোচনা করে নেব। এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু খুব সরলতা লক্ষ্য করা যায় এবং সাথে সাথে এনারা কিন্তু যথেষ্ট আবেগপ্রবণ এবং স্পষ্টবাদীও হয়ে থাকে। মীন রাশি হলো একটি জলতত্ত্বের রাশি এবং রাশিচক্রের দ্বাদশ রাশি হওয়ার সাথে সাথে এই রাশির অধিপতি দেবতা হলেন দেবগুরু বৃহস্পতি। বার্ষিক ফলাফল আলোচনার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে মূলত 4টি গ্রহকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সেই গ্রহগুলি হলো বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। এই গ্রহগুলির মধ্যে বৃহস্পতি প্রায় 12 মাস অর্থাৎ 1 বছর যাবৎ একটি রাশিতে বিরাজমান থাকেন। শনি মহারাজ প্রায় 2.5 বছর যাবৎ একটি রাশিতে বিরাজমান থাকে এবং রাহু ও কেতু উভয়েই 18 মাস অর্থাৎ 1.5 বছর একটি রাশিতে বিরাজমান থাকে। যেহেতু মীন রাশি বা মীন লগ্নের অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, তাই আজ আমরা প্রথম বৃহস্পতি গ্রহের ট্রানজিট নিয়েই আলোচনা করব। বছরের শুরুতেই বৃহস্পতি গ্রহ আপনাদের 3rd হাউসে বক্র গতিতে থাকবে। 3rd হাউসে থাকা বৃহস্পতি কিন্তু এই সময় মীন রাশি বা লগ্নের মানুষের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসবে, কিন্তু এর সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে 3rd হাউস সবসময় সাহস, পরাক্রমতা এবং রিস্ক নেওয়ার যে মানসিকতা সেগুলোকে কিন্তু যথেষ্ট পরিমাণে হ্যান্ডেল করে থাকে। সুতরাং সমস্যা থাকলেও সেটা কিন্তু খুব একটা চিন্তার কারণ হবে না। 4 ফেব্রুয়ারি বিকেল 3:25 বৃহস্পতি কিন্তু মার্গী গতিতে ফিরবে। আর এই মার্গী গতিতে ফিরে বৃহস্পতি কিন্তু সময়ের সাথে সাথে যথেষ্ট অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, কারণ বৃহস্পতির 7ম দৃষ্টি থাকবে 9ম ঘরে, আর 9ম ঘর কিন্তু ভাগ্যস্থানকে চিহ্নিত। সুতরাং 4 ফেব্রুয়ারির পরবর্তী সময়টা ধীরে ধীরে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট অনুকূলে আসবে। এই সময় আপনি চাকরি পরিবর্তন করতে পারেন, কারোর দ্বারা কিন্তু আপনি উপকৃতও হবেন, সেটা আপনার কলিগ হোক বা আপনার থেকে বয়সে বড় কেউ বা আপনার সমবয়সী কোনো বন্ধু বান্ধব। 4 ফেব্রুয়ারির পরবর্তী সময়টি বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হতে চান, যারা বহুদিন ধরে ভাবছিলেন যে বিবাহ করবেন বা সম্বন্ধ দেখা হচ্ছিল আপনাদের জন্য, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। আপনারা এই সময় কিন্তু বিবাহের যে সমস্ত কাজ সেগুলো কিন্তু করতে পারেন 4 ফেব্রুয়ারির পরবর্তী সময়। এছাড়া 2 মার্চ শুক্র ও বৃহস্পতি সম্মিলনে এক জ্যোতি যোগ তৈরি হচ্ছে। এই যোগ মীন রাশির মানুষদের জন্য কিন্তু এক অর্থনৈতিক সুবিধা বয়ে নিয়ে আসবে। কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কিন্তু আশার বাইরেও কিছু হাতে পেতে পারেন, যা ধরুন আপনারা আশাই করে রাখেননি, এরকম কিছু আকস্মিক কিছু ভালো জিনিস আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। এই সময় যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু উন্নতির প্রবল লক্ষণ দেখতে পাবেন এবং ব্যবসায় কোনো এরকম ব্যবসা, যে ব্যবসা ধরুন কিছু মাস ধরে চলছিলই না বা গ্রাহক আসছিল না, এরকম কিছু সমস্যা, এবারে দেখবেন আপনার ব্যবসা কিন্তু আগের থেকে অনেক ভালো চলবে। এরপর বৃহস্পতি 14 মে
রাত্রি 10:37 ফোর্থ হাউসে সঞ্চার করবে। তখন এক নতুন অধ্যায়ের সূচনা হবে মীন রাশির জাতক বা জাতিকাদের জীবন। এই সময় বৃহস্পতির অতিচার গতিতে থাকবে এবং অতিচার গতিতে থাকার ফলে আবারও কিন্তু অর্থনৈতিক উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। সেটা পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হোক বা পুরনো কোনো টাকা পয়সা, ধরুন আপনি কারোর কাছে ধার দিয়েছিলেন, বহু সময় ধরে সেই টাকাটা আপনি রিটার্ন পাচ্ছিলেন না, এবারে আপনি কিন্তু সেই পয়সাটা রিটার্ন পেতে পারেন। কিছু ক্ষেত্রে এরকমও দেখা যাচ্ছে যে আপনারা নিজেদের বাড়ি বিক্রয় করবার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, কিন্তু ঠিক মতো আপনার ইচ্ছা মতো আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছিলেন না। এবারে কিন্তু আপনি আপনার জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত অর্থের কিন্তু একটা আগমন দেখা যাচ্ছে। ফোর্থ হাউসে থাকা বৃহস্পতি মীন রাশিকে কিন্তু মানসিকভাবে স্বস্তি প্রদান করে থাকে। এরপর বৃহস্পতি 18 অক্টোবর সন্ধ্যে 7:49 পঞ্চমে সঞ্চার করবে। পঞ্চমে সঞ্চারের কারণে উচ্চশিক্ষা, বিবাহিত জীবনে আবদ্ধ হওয়ার যে টেন্ডেন্সি, এগুলো কিন্তু তৈরি করবে। অর্থাৎ যারা উচ্চশিক্ষা করতে ইচ্ছুক ছিলেন, হয়ে উঠছিল না, সেটা পয়সার সমস্যা হতে পারে বা একটা ভালো কলেজে বা ভালো জায়গাতে আপনি অ্যাডমিশন পাচ্ছিলেন না, এবারে কিন্তু সেই যোগটা রয়েছে, আপনারা কিন্তু সেই জিনিসগুলো পাবেন 18 অক্টোবরের পরবর্তী সময়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটাও দেখা যাবে যে অনেকে আছেন যারা কনসিভ করার জন্য প্ল্যানিং করছিলেন কিন্তু সেইভাবে সাকসেস হতে পারছিলেন না, এই সময় কিন্তু কনসিভেরও একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তো 18 অক্টোবরের পরবর্তী সময়টাকে আপনারা চাইলে কিন্তু কাজে লাগাতে পারেন। অক্টোবর মাসের পরবর্তী সময়কালে মাতৃতুল্য কোনো সম্পর্ক অথবা আপনার মা বিভিন্ন রোগ জ্বালায় ভুগছিলেন বহুদিন ধরে, 18 অক্টোবরের পরবর্তী সময় কিন্তু আপনার মায়ের শরীরে ক্রমশ উন্নতি লক্ষ্য করা যায়। এরপর আমরা আলোচনা করব শনির সঞ্চার। বর্তমানে শনি কুম্ভ রাশিতে মার্গে গতিতে বিরাজমান আছে। আগামী 29 মার্চ রাত্রি 10:07 শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করবে। আর ঠিক সেই সময় থেকেই মীন রাশির মানুষদের শনির 7.5 প্রথম চরণ কিন্তু শুরু হয়ে যায়। শনি প্রায় 2.5 বছর এই রাশিতে বিরাজ করবে। দেখুন, শনির 7.5 চলা মানে কিন্তু এই নয় যে আপনাদের জীবনে এবার খালি স্ট্রাগল বা দুঃখ কষ্টই থাকবে, আপনাদের পুরো জীবনটাই শেষ হয়ে গেল, আর তো কিছুই ভালো হবে না, এরকম কিন্তু একদমই নয়। তাই আমাদের মাথায় রাখতে হবে এই সময়কালটাতে কিন্তু আমরা কিছুটা মিশ্র ফল পাব। কারণ কিছু গ্রহ যেমন খারাপ অবস্থায় থাকবে, তেমনি কিছু গ্রহ কিন্তু আমাদের ফেভারেও কাজ করবে আপনাদের। তো এটা সবসময় মাথায় রাখবেন যে 7.5 মানেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। 7.5 শনির অবস্থান, কিন্তু শনি তো একমাত্র গ্রহ নয়, শনি ছেড়েও আরো অনেক গ্রহ রয়েছে যারা আপনার প্ল্যানেটারি পজিশনে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্ম চার্টে কিভাবে রয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ব্যক্তিগত জন্ম চার্টে যদি আপনার বাকি গ্রহগুলো ভালো অবস্থানে থাকে, তো শুধুমাত্র শনির 7.5 চলা কিন্তু আপনার উপর কিছুই একটা সেরকম এফেক্ট ফেলবে না। হ্যাঁ, শনির 7.5 একটু স্ট্রাগল দেয়, কিন্তু তার মানে এই নয় যে মানে মানুষের জীবন শেষ হয়ে যায়, এটা কিন্তু একদমই নয়। অনেকেই শনির 7.5 নিয়ে ভীষণ ভয় পান। আমি বারবার বলবো, শনির 7.5 আসছে মানে ভয় একদম পাবেন না, বরং এই সময় কিন্তু শনির 7.5 যখন চলে সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয়, যতটা সম্ভব মাথাটা তত ঠান্ডা রেখে চলতে হবে, বুঝে শুনে আপনার জীবনে স্টেপ নিতে হবে, আর কিন্তু ধৈর্য রাখতে হবে, সাথে সাথে পরিশ্রম করতে হবে।
দেখুন, একটা কথা কিন্তু মাথায় রাখবেন, শনি দেবতা বলতে কিন্তু আমরা বুঝি শ্রমিক শ্রেণীকে কিন্তু খুব ভালোবাসি, ঠিক আছে, শনি দেবতা। তো সেক্ষেত্রে পরিশ্রমটা কিন্তু লেবার ক্লাস যারা হয় তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে তবে কিন্তু অর্জন করে। আর শনি মহারাজ হচ্ছে পরিশ্রম যারা করে তাদের কিন্তু সবসময় ফেভার দেয়। তো এই সময়টাতে আপনি যেরকম পরিশ্রম করবেন আপনি কিন্তু সেই রকমই ফল পাবেন, ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আর এই সময় যতটা সম্ভব ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করবেন, একদম কুল মাইন্ডে যত চলতে পারবেন আপনি ততই দেখবেন শনি 7.5 যে প্রকোপটা হয় না সেটা কিন্তু আপনাদের সেরকম ভাবে মানে ক্ষতি করতে পারবে না, এক কথায় যেটা বলা হয়। আর একটা জিনিসও মানে একটু জাস্ট একটু বড় হয়ে যাবে, একটুখানি জাস্ট বলে নিতাম। দেখুন, আমাদের শনিকে কিন্তু আমরা গার্জেন বলে থাকি। যেমনি আমাদের বাবা মা, আমরা যেমন কখনো কিছু ভুল করলে পরে আমাদের বাবা মারা তো আমাদের শাসন করে, কিন্তু পরক্ষণে আমাদেরকে কিন্তু আবার ভালোবাসে। ঠিক শনি মহারাজও কিন্তু তাই। আপনি যে ভুলগুলো করবেন বা করেছেন সেই ভুলগুলোর জন্য কিন্তু আপনাকে একটু স্ট্রাগল করাবে বা একটু লার্নিং দেবে, কিন্তু ঠিক আপনাকে লাস্টে কিছু না কিছু দিয়ে যাবে যেটা ভালোই হবে আপনার জন্য, কিন্তু খারাপ হবে না। তাই শনি 7.5 নিয়ে বারবার বলছি, ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। আচ্ছা, এই সময়কালটাতে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ভ্রমণের যোগ অফুরন্ত। আপনাদের মানে প্রচুর ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় মানুষ আপনারা মানে বাইরে হয়তো বিদেশে হয়তো চাকরির যোগও হতে পারে, বা আপনারা হয়তো ঘুরতে যেতে পারেন। এন্ড ঘোরাটা খালি একবার নয়, হ্যাঁ, বারংবার দেখা যাচ্ছে আপনাদের ভ্রমণটা কিন্তু হবেই হবে এই 2025-এ। এই সময় কিন্তু আপনাদের যত পুরনো আশা যেগুলো রয়েছে না, যেগুলো বিগত বছরে আপনারা হয়তো আশা করে রেখেছিলেন, কারোর হয়তো এরকম আশা থাকতে পারে যে আমার বাড়িটা আমি কমপ্লিট করব, যেগুলো হয়তো আগামী 2 বছর বিগত 2 বছরে আপনারা ধরুন করতে পারেননি, আপনারা প্ল্যানিং করছিলেন, এইবারে কিন্তু সেই জায়গাগুলো তৈরি। এবার আমরা একটু আলোচনা করে নেবো যে শনি 7.5 থেকে বাঁচার জন্য কয়েকটি উপায়। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনারা আপনাদের সাধ্য মতো কোনো গরিব মানুষকে যেটা সম্ভব, যতটুকু আপনার সাধ্য সেই সাধ্য অনুযায়ী আপনি কিছু দান করতে পারেন। সেটা যদি শনিবার হয় তো অত্যন্ত মঙ্গল, কিন্তু শনিবার না হলেও আপনি যে কোনো দিনেই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও শনি বা মঙ্গলবারে মন্দিরে, যে কোনো শনি মন্দিরে গিয়ে আপনি শনি মহারাজের পায়ে তিল এবং সর্ষের তেল দান করুন, ঠিক আছে। এই দুটো জিনিস যদি আপনি প্রত্যেক শনি মঙ্গলবার আপনি 8টা সপ্তাহ করুন, আপনি মঙ্গলবার না পারলেও আপনি শনিবার দিন করুন, 8টা সপ্তাহ আপনি পর দিন দিয়ে দেখবেন কিছুটা আপনারা উপকৃত হবেন। বিশেষত যে সময়ে আপনাদের মনে হবে যে আপনাদের জীবনে মানে প্রবলেম খুব বেশি চলছে, আপনি যদি সেই সময় এই জিনিসটা করেন কিছুটা উপকৃত হবেন। কিন্তু আমার মতে বলে যে মীন রাশি মানুষের যেহেতু শনি 7.5 স্টার্ট হয়ে যাচ্ছে 29শে মার্চের পরবর্তী সময়, তো আপনারা কিন্তু 29শে মার্চের পরবর্তী সময়টাতে এগুলো করবার একটু চেষ্টা করুন। এছাড়াও যাদের কাছে মানে যাদের হাতে সময় থাকবে তারা হনুমান চল্লিশাও পাঠ করতে পারে। পরবর্তীতে আমরা আলোচনা করে নেব রাহু ও কেতুর অবস্থান সম্পর্কে। বছরের প্রথমার্ধের দিকে রাহু কিন্তু ধনুরাশির 4th হাউসে থাকে। 18 মে সন্ধ্যে 7:08 আপনার রাশিতে অর্থাৎ দ্বাদশে সঞ্চার, এবং একইভাবে কেতুও কিন্তু 18 মে সন্ধ্যে 7:08 ষষ্ঠে সঞ্চার করবে। রাহুর এই সঞ্চার কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাদের জীবনে বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে সেটা, বা কর্মক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, এবং কিছু ক্ষেত্রে কিন্তু ভোগ বিলাসিতার যোগও লক্ষ্য করা যাচ্ছে। ভোগ বিলাসিতা বলতে রাহু কিন্তু মানে আপনার পয়সা অপব্যয় খরচা করায় কিছু ক্ষেত্রে, হ্যাঁ,
বা সেটা আপনাকে বুঝে খরচা করতে হবে যে কোনটা আপনার জন্য প্রয়োজনীয়, কোনটা আপনার জন্য প্রয়োজনীয় নয়। এই বিবেচনাটা করে যদি আপনি খরচা না করেন, রাহু কিন্তু মানুষের জীবনে প্রচুর ব্যয় করায়, আবার প্রচুর অর্থও কিন্তু দিয়ে যায়। কিছু ক্ষেত্রে, যেমন কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু রাহু খুব ভালো অবস্থানে থাকে। তো যখন রাহু ভালো অবস্থানে থাকে তখন কিন্তু তাকে ভরিয়ে দেবে, কিন্তু রাহু যখন খারাপ অবস্থানে থাকে তখন কিন্তু তাকে শূন্য করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তাই বারবার মাথায় রাখবেন যে খরচা কিন্তু 18th মের পরবর্তী সময় ব্যয় কিন্তু যথেষ্ট বুঝে শুনে করতে হবে। আপনার হিসেবের বাইরে ব্যয় করলে কিন্তু চলবে না। এরপর কেতুর সপ্তম থেকে ষষ্ঠে সঞ্চারের ফলে কিন্তু শারীরিক অসুস্থতার যে দিকগুলো এবারে কিন্তু বিলুপ্ত হতে দেখা যাবে। অর্থের আগমনও ধীরে ধীরে বাড়বে, কিন্তু সাথে সাথে ব্যয়ের দিকে, ওই যে বললাম আপনাদের একটু আগেই, যে ব্যয়ের দিকেও কিন্তু নজর রাখতে হবে। ঠিক আছে, লোন এবং ঋণ মুক্তির একটা কিন্তু জায়গা তৈরি করে দেবে। ঠিক আছে, এতদিন ধরে যারা লোনে ভুগছিলেন তারা কিন্তু এবার একটা লোন মুক্তি। 2025-এ মার্চ মাসের পরবর্তী সময়ে শুক্র কিন্তু 4th হাউসে বক্র গতিতে অবস্থান করবে। আর এই সময়টাই কিন্তু আপনারা শুক্রের পূর্ণ সাপোর্ট পাবেন। ঠিক আছে, শুক্র কিন্তু মানুষের জীবনে প্রসপেরিটি, লাক্সারিয়াস লাইফ এগুলো প্রদান করে থাকে। তো এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ সময় বলে মনে করা হচ্ছে। এছাড়াও 29শে মার্চ, কেবলমাত্র 24 ঘন্টা, হ্যাঁ মাথায় রাখবেন, 29শে মার্চ 6টি গ্রহকে একত্রিত হতে কিন্তু দেখা যাচ্ছে, এবং সেই 6টি গ্রহ হলো শুক্র, রাহু, শনি, বুধ, রবি, চন্দ্র। ঠিক আছে, এই 6টি গ্রহ একসাথে একই জায়গায় বিরাজমান করে ষড়গ্রহ নামে এক যোগ তৈরি করবে। আর এই ষড়গ্রহ নামক যোগটি তৈরি করায় বিভিন্ন রাশি, হ্যাঁ শুধুমাত্র মীন রাশি বলে না, এই যোগটি কিন্তু বিভিন্ন রাশির উপরই ভালো ফলাফল দেবে। ঠিক আছে, এবং এই যোগটি কিন্তু খুবই কম লক্ষ্য করা যায়। এই সময় কিন্তু আপনার কেরিয়ারের পরিবর্তন হবেই, এবং সিদ্ধান্ত কিন্তু আপনাদের যথেষ্ট ভেবেচিন্তে নিতে হবে। তো মোটামুটি ভাবে আমরা যেটা বুঝলাম, 2025 সাল কিন্তু মীন রাশির মানুষদের জন্য একটা মিশ্র ফলাফল দিতে চলেছে। তো আশা করছি 2025 সালটা আপনারা 7.5 খুব ভালোভাবে, যদি একটু ঠান্ডা মাথায় চলেন। মনে রাখবেন, আজকের এই আলোচনাটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। ব্যক্তিগত বার্থ চার্টে কিন্তু অবশ্যই এর সামান্য কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনারা যদি ব্যক্তিগত বার্থ চার্ট হিসেবে গণনা করতে চান তাহলে অবশ্যই আপনাদের পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একবার আপনার ব্যক্তিগত চার্টটি দেখিয়ে নেবেন। এই আলোচনাটি কিন্তু একটি সার্বিকভাবে আলোচনা, যে সার্বিকভাবে 2025-এ মীন রাশির জাতক এবং জাতিকাদের, সে যে কোনো নক্ষত্রেরই হোক না কেন, তাদের কেমন যাবে সেই নিয়েই আলোচনাটি ছিল। আপনার নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্টের আলোচনা কিন্তু এই আলোচনার থেকে সামান্য ভিন্ন হতেও পারে। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বর সকলের মনস্কামনা পূর্ণ করুক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।